Back to another class on goods and services tax. We are going through the topic of supply. We are trying to understand the meaning of supply, and while doing so, we are also going through different schedules as has been prescribed. So there are three different schedules, two schedules have been covered. So let us now move towards the schedule 3 and cover this up in today's class. সো বেসিক্যালি শিডিউল 1 শিডিউল 2 তে আমরা দেখেছিলাম যে কোন আইটেমস গুলোকে সাপ্লাই কনসিডার করা হয়, বাট when it comes to schedule 3 we are going to see those items which are not going to be considered as a supply, মানে ওর উপরে আমরা জিএসটি চার্জ করব না। সো সেই জিনিসটাই চলো let us try to understand from this point. শিডিউল 2 শিডিউল 3 যেটা নাকি সেকশন 7 সাবসেকশন 2 তে দেওয়া আছে items which are not considered as supply, ঠিক আছে। so while discussing the provisions I am going to talk about the different examples that can be there in the questions, ঠিক আছে। তো explanation is primary, ঠিক আছে, example ওর মধ্যে থেকেই এসে পড়বে। চলো, সার্ভিসেস বাই এন এমপ্লয়ি টু এমপ্লয়ার ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এই টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। ধরো ইউ আর ওয়ার্কিং, ঠিক আছে, তুমি তাহলে এমপ্লয়ি, তোমার এমপ্লয়ারের সাথে তোমার সম্পর্কটা কি, ইউ গো দেয়ার টু গিভ ইয়োর সার্ভিস, ঠিক আছে, বাট উইদিন দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট। এর বাইরে যদি এখন তুমি হঠাৎ করে বলো স্যার আমার তো গাড়ি আছে, চলুন আমি আপনার রোজ ছেড়ে দেবো, তার বিনিময়ে একটু পয়সা দিয়ে দেবেন, ঠিক আছে, ওটা কিন্তু এমপ্লয়মেন্টের আন্ডারে পড়ছে না, ঠিক আছে, তখন কিন্তু সেটা বাইরে থাকবে। বাট এমপ্লয়মেন্ট মানে কি, জাস্ট ফর এক্সাম্পল সাপোজ ইউ আর এ সফটওয়্যার ডেভেলপার, আর তুমি তোমার বসের আন্ডারে কাজ করছো, ইউ আর ডেভেলপিং সফটওয়্যার, দ্যাট ইজ অলসো সার্ভিস দ্যাট ইউ আর গিভিং। সো ইন দ্যাট কেস, in such situations that will not be considered as a supply, তাই সার্ভিসেস এর উপরে যেটা নাকি এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপের আন্ডারে পড়ছে সেটার জন্য কিন্তু কোনো ট্যাক্স চার্জ করা হবে না, বিকজ ইট ইজ নট এট অল কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। Next, let us move to the next one. Services by any court or tribunal, মানে এগুলো লিগ্যাল বডিজ, এরা যখন কোনো সার্ভিসেস দিচ্ছে এদের এগেনস্টে কিন্তু কোনো চার্জ করা হবে না। এদের যা লিগ্যাল ফিজ আছে সমস্ত কিছু কিন্তু আউটসাইড দ্য পারভিউ অফ জিএসটি, মানে এদেরকে জিএসটির আন্ডারে এদেরকে সাপ্লাই কনসিডারই করছে না, ঠিক আছে। তো এই জিনিসটাও কিন্তু যেন মাথায় থাকে। নেক্সট, ফাংশনস পারফর্ম বাই এমপিস, এমএলএস এটসেট্রা। যখন কোনো নেতা আমাদের কর্পোরেশন বডির হোক বা আমাদের পার্লামেন্টের হোক বা বিধানসভার হোক, এনি সাচ ইলেক্টেড মেম্বার যখন কোনো সার্ভিস দিচ্ছে, এগেইনস্ট দ্যাট ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ আ সাপ্লাই, ঠিক আছে। তো ওদের কাজগুলো, ওদের ফাংশনগুলোকেও কিন্তু অল টুগেদার সেপারেট রাখা হয়েছে ফ্রম জিএসটি চার্জেবিলিটি, ঠিক আছে। নেক্সট, ফিউনারাল সার্ভিসেস, এদেরকেও কিন্তু কনসিডার করা হয় না আন্ডার জিএসটি, বা এদেরকে সাপ্লাই মানা হয় না। নাও ইন কেস অফ ডেথ, ঠিক আছে, ইটস এ টাইম অফ মোর্নিং ফর দ্য ফ্যামিলি। মোর্নিং মানে কি, কান্নাকাটির একটা সময়, ঠিক আছে। এবার এই সময়ে যখন ডেড বডিকে নিয়ে গিয়ে হয়তো ক্রিমেশন করা হচ্ছে বা কবরে দেওয়া হচ্ছে, এই পুরো সার্ভিসেস গুলো এখানে কিন্তু বেশ কয়েকটা সার্ভিসেস, যেমন গাড়ি করে নিয়ে যাওয়া, ঠিক আছে, তারপরে এরকম ক্রেমেটোরিয়ামে দেওয়া বা কবরে দেওয়া, এই বিষয়গুলোতে কিন্তু চার্জ কিছু না কিছু লাগে, কিন্তু সমস্ত এই চার্জগুলো কিন্তু আউটসাইড সাপ্লাই রাখা হয়েছে, মানে এদেরকে তুমি সাপ্লাই কনসিডার করবে না। ওয়াই? কারণ কি, সিম্পল লজিক বিং, এমন একটা সিচুয়েশন যেখানে কারোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে কারোর ফ্যামিলিতে, সেখানে তুমি জিএসটি চার্জ করবে? সো দিস ইজ কনসিডারেশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সিম্পলি বলতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টই তো বানায়, স্টেট গভর্নমেন্ট তো আর রুলগুলো বানায় না, সো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রাইমারিলি, ঠিক আছে, দে আর কনসিডারেড টুয়ার্ডস সাচ ডিফিকাল্ট টাইম, তাই এই সার্ভিসেস গুলোকে কিন্তু আউটসাইড সাপ্লাই রাখা হয়েছে, ঠিক আছে। তার মানে ফিউনারাল সার্ভিসেস ডু নট কনস্টিটিউট অ্যাজ এ সাপ্লাই। নেক্সট ওয়ান, সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং।
যখন আমরা ল্যান্ডকে বিক্রি করছি, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু অলটুগেদার আউটসাইড সাপ্লাই রাখা হচ্ছে। আর বিল্ডিং এর বিষয়, যদি সেটা সার্টিফাই হয়ে যায় যে সেটা কমপ্লিটেড বিল্ডিং, অ্যাপ্রুভাল পেয়ে যায়, তারপর যদি পুরো বিল্ডিংটাকে সেল করা হয়, দেন ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ আ সাপ্লাই। ঠিক আছে, তো এখানে সার্টিফিকেশনটা বিল্ডিং এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, ট্রানজেকশন মিয়ারলি ইন অ্যাকশনেবল ক্লেম। এই টার্মটা কিন্তু আমাদের বুঝতে হবে। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম অ্যাকশনেবল ক্লেম? ঠিক আছে, এটা কিন্তু একটা লিগ্যাল ক্লেম, এটা একটা লিগ্যাল রাইট। মানে ক্লেম মানে কি, আমার রাইট না থাকলে আমি ক্লেম কিন্তু করতে পারছি না। বেসিক্যালি দুটো বিষয়কে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। ক্লেম যার জন্য আমার অধিকার আছে, যেই ক্লেমটার জন্য, এবং দুটোই কিন্তু আমার টুয়ার্ডস এনি ডেট। এই ডেট আমি নেইনি, আমি যদি ডেট নেই তাহলে আমি কি করে ক্লেম করতে পারবো? রাদার আমি যদি কাউকে ডেট দেই তাহলে আমি ক্লেম করতে পারবো, বা কেউ আমার কাছে টাকা দেওয়া বাকি, কেউ আমাকে এখনো টাকা দেওয়া বাকি, তো আমার সেই অধিকারটা আছে তার কাছ থেকে টাকাটা চাওয়ার। তো লিগ্যাল ক্লেম, লিগ্যাল রাইট, যেখানে নাকি একটা ডেট ইনভলভড আছে। ঠিক আছে, আর এনফোর্সেবল এট দ্য কোর্ট অফ দ্য ল, মানে এই পুরো বিষয়টাই যদি আমরা কোর্ট অফ লতে প্রডিউস করতে পারি, যদি কেউ টাকা না দেয় ইন দ্যাট সেন্স, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে অ্যাকশনেবল ক্লেম। এবার অ্যাকশনেবল ক্লেমে কিছু এক্সেপশনস আছে। কি কি এক্সেপশনস আছে? যেমন লটারি, লটারিতে তুমি টাকা জিতলে, তারপরে টাকাটা দিচ্ছে না তোমায়, বা টাকা দেবে, ঠিক আছে, তুমি চাইছো বারবার। তো বিষয়টা কি, ওই জায়গায় তখন কিন্তু লটারি এক্সেপশন, মানে লটারির উপরে তোমার অ্যাকশনেবল ক্লেম আছে, লিগ্যাল রাইট আছে, কিন্তু ওটাকে কিন্তু কনসিডার করা হবে অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে, ওটা কিন্তু বাদ যাবে না। সেম বেটিং, তুমি কোনো বেট লাগালে, জিতে গেলে, এবার তোমার সেটার উপর অধিকার আছে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু তুমি অ্যাকশনেবল ক্লেম বলে সাপ্লাই থেকে বাইরে রাখতে পারবে না। তার মানে কি, বেটিং করলে জিএসটি চার্জ হবে, লটারিতেও জিএসটি চার্জ হয়ে যাবে। গ্যাম্বলিং, ঠিক আছে, গ্যাম্বলিং বিষয়টা, তুমি জুয়া খেলছো, জুয়া খেলে টাকা ইনকাম করছো, টাকা কিছু পেলে, এইটা তুমি এখন ক্লেম করছো, কিন্তু বিষয়টা কি, এটাও কিন্তু সাপ্লাই কনসিডার করা হবে, যদিও এটার ডেফিনেশনটা কিন্তু অ্যাকশনেবল ক্লেমের আন্ডারেই আসছে। নেক্সট, ক্যাসিনোতে তুমি টাকা কিছু জিতলে, সেটাও কিন্তু অ্যাকশনেবল ক্লেমের আন্ডারেই আসছে। সিমিলারলি হর্স রেসিং এ তুমি টাকা লাগালে, কাইন্ড অফ গ্যাম্বলিং এর মতোই সেই বিষয়টা। ঠিক আছে, প্লাস তুমি অনলাইন কিছু গেম খেললে যেখানে নাকি টাকা ইনভলভ থাকছে, জিতে গেলে তুমি, ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু অ্যাকশনেবল ক্লেম কনসিডার করা যেতে পারে, কারণ কি কোনো না কোনো ভাবে সেই ডেফিনেশনের সাথে ম্যাচ খাচ্ছে। বাট এই যে ছখানা আইটেম লেখা আছে, দিজ আর এক্সেপশনস, ইভেন দো দে ক্যান বি কনসিডার্ড এস অ্যাকশনেবল ক্লেম। তার মানে কি, এই আইটেমগুলো বাদে বাকি যা অন্য অ্যাকশনেবল ক্লেম আছে ওদেরকে জিএসটি সাপ্লাইয়ের বাইরে রাখা হচ্ছে। ঠিক আছে, এবার এক্সাম্পল তাহলে, কোনো যদি ইনভয়েস তুমি ইস্যু করে থাকো, সেই ইনভয়েসের উপরে কেউ টাকা দেয়নি, তার মানে কি বিলস রিসিভেবল বিষয়টা, তো সেটা কিন্তু আমার অ্যাকশনেবল ক্লেম হয়ে যাবে। ব্যাংক লোনস, ব্যাংক লোন দিয়েছে কাউকে, এবার সেই লোনটা তো চাওয়ার অধিকার ব্যাংকের আছে, তো সেটা হয়ে যাচ্ছে তখন ব্যাংকের জন্য অ্যাকশনেবল ক্লেম। ইন্স্যুরেন্স পলিসিস, ধরো পলিসি ম্যাচিওর হলো বা পলিসি অ্যাক্টিভেট হয়ে গেল কোনো কারণে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু গেট দ্য মানি রিগার্ডিং দ্যাট, তো তোমার তখন সেই ক্লেম করার অধিকারটা আছে, ইউ হ্যাভ দ্য লিগ্যাল রাইট। ঠিক আছে, তখন এটা অ্যাকশনেবল ক্লেম হয়ে যাবে। সেম ফর মর্টগেজেস, যখন ব্যাংক মর্টগেজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ব্যাংক হ্যাজ দ্য রাইট টু আস্ক ফর ইয়োর প্রপার্টি। ঠিক আছে, দ্যাট বিকামস ইয়োর অ্যাকশনেবল ক্লেম। Next situation, supply of goods from entity to entity. What is entity? Basically non taxable territory.
ঠিক আছে, কোনো একটা নন ট্যাক্সেবল টেরিটরি থেকে যখন আরেকটা নন ট্যাক্সেবল টেরিটরিতে গুডস যাচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা সাপ্লাই কনসিডার করতে পারি না। চলো একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে বুঝি। ঠিক আছে, ইন্ডিয়া একদম সেন্টারে আছে, ঠিক আছে, এদিকে আফ্রিকা, এদিকে ইন্ডোনেশিয়া, এদিকে অস্ট্রেলিয়া। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী বসানো হয়নি, জাস্ট একটু আইডিয়া পাওয়ার জন্য বসানো হয়েছে। সো কাইন্ডলি কনসিডার দিস। ঠিক আছে, এবার বাকিগুলো যে এখানে দেশগুলো আছে সেটা কিন্তু অলটুগেদার আউটসাইড ইন্ডিয়া। আর জিএসটি কিন্তু বা আমরা যে প্রভিশনস গুলো পড়ছি, দ্যাট ইজ অল উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া। তো ভাবো এখানে কিছু ট্রানজাকশন এক্ষুনি তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। এই যে জাহাজ এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে গুডস নিয়ে। সো হোয়াট ইজ বেসিক্যালি হ্যাপেনিং? আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে ইন্ডোনেশিয়া, ইন্ডোনেশিয়া থেকে আবার আফ্রিকা। ঠিক আছে, তো এদের মাঝেই কিন্তু গুডস গুলো যাওয়া আসা করছে। দে আর বেসিক্যালি ইউজিং দ্য ইন্ডিয়ান ওশান। That's fine, not an issue. But the thing is that these are not at all entering into the territory of India. Indian territory তে আসছে না। তার মানে কি, ইন্ডিয়ান টেরিটরির বাইরে যদি হয় তাহলে সেটা নন ট্যাক্সেবল টেরিটরি। নন ট্যাক্সেবল টেরিটরিতে যদি যে কোনো সাপ্লাই হয়, তার উপরে কিন্তু আমি ধরে বসে বলতে পারি না ভাই দে আমাকে ট্যাক্স দে। কেউই ট্যাক্স দেবে না তখন। ঠিক আছে, সো সেই রকম ট্যাক্স গুলো বা সেরকম সাপ্লাই অফ গুডস গুলো যেগুলো নাকি একটা নন ট্যাক্সেবল টেরিটরি থেকে আরেকটা নন ট্যাক্সেবল টেরিটরিতে যাচ্ছে, ইন সাচ কেসেস দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই অফ গুডস। ঠিক আছে, তাই জিএসটি চার্জ করা হবে না। নেক্সট, সাপ্লাই অফ ওয়্যারহাউস গুডস বিফোর ক্লিয়ারেন্স ফর হোম কনজাম্পশন। এটা একটা ইলাস্ট্রেশন দিয়ে রুলটাকে বোঝার চেষ্টা করি। বেসিক্যালি এখানে আমাদের কাস্টমসের কিছু আইডিয়া নিতে হবে। কাস্টমস মানে কি, যখন আমাদের ইম্পোর্ট হচ্ছে। ঠিক আছে, তো চলো বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কাস্টমস এরিয়া কোনটা, এই যে ধরো সমুদ্র এটা। ঠিক আছে, এখানে কাস্টমস অফিস, এখানে ওয়্যার হাউস আছে। আর এই যে বর্ডারটা দেখছো, এটা মেইনলি ডিভাইড করছে বাইরের যে কোনো জিনিসকে হুট করে ইন্ডিয়ান ট্যাক্সেবল টেরিটরিতে এন্ট্রি করার জন্য। তো এটা একটা বর্ডার। অনলি যখন এটা কাস্টমস থেকে ক্লিয়ারেন্স পাবে তখনই সেটা ইন্ডিয়ান ট্যাক্সেবল টেরিটরিতে যাবে। ঠিক আছে, তো যতক্ষণ না ইন্ডিয়ান টেরিটরিতে যাচ্ছে ততক্ষণ সেটা কাস্টমস এরিয়াতেই থাকবে। তো এবার ধরো কোনো শিপ এলো, ঠিক আছে, কোনো জিনিসপত্র নিয়ে, এবং সেখান থেকে হ্যাঁ কিছু গুডস ওয়্যার হাউসে রাখা হলো। এবার ওয়্যার হাউসে রাখা মানে কি ভারতে ঢুকে যাওয়া না, ইভেন দো ইন্ডিয়ান ল্যান্ডে আছে বাট কাস্টমস এরিয়াতে আছে, এখনো কিন্তু ডোমেস্টিক টেরিটরিতে ঢোকেনি। ঠিক আছে, তো ইন দ্যাট কেস হঠাৎ করে যদি যে ইম্পোর্ট করিয়ে আনলো সে এখন হঠাৎ করে কিছু সাইন করলো অন্য কাউকে, এই কাস্টমসের অফিসের এরিয়া থেকেই অন্য কাউকে ডেলিভার করে দিল। ঠিক আছে, কাস্টমসের এরিয়া থেকে অন্য কাউকে যদি ডেলিভার করে দেয়, কি করে ডেলিভার করবে, ধরো ওয়্যার হাউসে এনেছে, ওয়্যার হাউস থেকে আবার সেটাকে সে জাহাজে বোঝাই করে অন্য আরেকটা জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, জাহাজে চলে যাচ্ছে অন্যদিকে। তো এরকমও হতে পারে, মানে ইন্ডিয়াতে ঢুকলো, ঢুকে আবার সেল হয়ে গেল অন্যদিকে চলে গেল, কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকলো না। সাচ কেসগুলোকে এখানে কভার করা আছে। সাপ্লাই অফ ওয়্যারহাউস গুডস বিফোর ক্লিয়ারেন্স ফর হোম কনজাম্পশন, মানে এই ওয়ালটা পার করলে হোম কনজাম্পশনের জন্য ক্লিয়ার হতো, কিন্তু এই ওয়ালটাই তো পার করতে পারেনি, এই ব্যারিয়ারটাই তো পার করতে পারেনি। সো ইন দ্যাট কেস এটা কি হয়ে যাবে, আমার ওয়্যারহাউস গুডস গুলোকে আমি আবার অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু হোম কনজাম্পশনের জন্য আসেনি। ইন সাচ কেসেস দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই, কারণ কি ভারতের সে ট্যাক্সেবল টেরিটরিতে এন্টারই করতে পারেনি। ঠিক আছে, তো ওয়্যারহাউসে এনে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, আরেকটা সিচুয়েশন হতে পারে হাই সি সেল। এই টার্মটার মানেটা কি? ঠিক আছে, ধরো দিস ইজ ইন্ডিয়া অ্যান্ড একটা জাহাজ এলো, বাট ও এখনো ভারতে এসে ঢোকেনি, ও মাঝামাঝি পথে আছে। ঠিক আছে, এবার যখন সে মাঝামাঝি পথে আছে তখনই আমার অন্য কারোর সাথে ডিল হয়ে গেল, এই গুডসটা কিন্তু ভারতেই আসছিল। ঠিক আছে, এবার হয়তো ভারতে আসছিল বা এরকমই সিচুয়েশন যে ভারতের আশেপাশে আসছিল, আর আমি ওইটার ওনার, মেনলি আমি ওটা কিনেছি। এবার আমি কি করলাম, কারোর সাথে ডিল করলাম সই টই করে, আমি মিডওয়েতেই জাহাজে থাকতে থাকতেই আমি তখন বললাম কি এটা অন্যদিকে আমি সেল করে দিলাম, জাহাজটা আবার অন্যদিকে ঘুরে চলে গেল। মানে আমার কাছে সেটা এলোই না, ভারতের ট্যাক্সেবল টেরিটরিতে সেটা ঢুকলোই না, কিন্তু অলরেডি উপরে উপরে সেটা সেল হয়ে গেল।
আসার আগেই সেল হয়ে গেল, আর আমি ডাইরেক্ট পাঠিয়েও দিলাম অন্যদিকে। সো এই সিচুয়েশনকে বলা হয় হাই সি সেল, মানে ওরা যা সমুদ্রতেই আছে তখনই সেল হয়ে গেছে, ইন্ডিয়ান টেরিটরিতে আর ঢুকতে পারেনি। ইন সাচ কেসেস অলসো, এই সিচুয়েশনেও কিন্তু এই যে গুডস গুলো যেটা সেল হয়ে গেল, দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ সাপ্লাই। ঠিক আছে, এইটাকে বলা হয় হাই সি সেল। নেক্সট হলো গ্র্যান্ট অফ অ্যালকোহল লিকার লাইসেন্স। এবার যখন তুমি হয়তো ভাববে যে আরে অ্যালকোহল লিকার লাইসেন্স নিলে জিএসটি দিতে হয় না, এ আবার কি, মানে আবার সেই সিচুয়েশন আমাদের সামনে যে সরকার কি তাহলে বলছে নে বাবা যত পারিস অ্যালকোহল লিকার লাইসেন্স নে, খোল খোল, আহ, প্রচুর দোকানপাট দে, এই কথাটা কি সরকার বলার চেষ্টা করছে? নো, এখানে অ্যাকচুয়ালি বিষয়টাকে অন্যভাবে দেখতে হবে। হু গ্রান্টস দ্য লাইসেন্স? দ্য লাইসেন্স ইজ গ্রান্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, আর গভর্নমেন্টের কোনো যদি অ্যাক্টিভিটি হয় ইনভলভড, ঠিক আছে, গভর্নমেন্ট যদি কোনো পার্টিতে থাকে সেখানে কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট তার উপরে আবার ট্যাক্স চার্জ করবে না। আরে সিম্পল ভাবে ভাবো, গভর্নমেন্ট নিজের অ্যাক্টিভিটিস এর উপরে যদি ট্যাক্স চার্জ করে, নিজের পকেটে নিজেই ট্যাক্স ভরবে নাকি? ইট সাউন্ডস রিয়েলি অ্যাবসার্ড। তাই যখন লাইসেন্স দেওয়া হয় অ্যালকোহল লিকারের জন্য, ওই ট্রানজাকশনের উপরে কিন্তু কোনো সাপ্লাই কনস্টিটিউট হয় না। কেন? কারণ কি, এটা স্টেট গভর্নমেন্ট ইনভলভ আছে। ঠিক আছে, তাই এই বিষয়টা কিন্তু অলটুগেদার আউটসাইড সাপ্লাই রাখা হয়েছে। সো দিজ আর দি আইটেমস ফর সাপ্লাই শিডিউল 3। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ওয়্যার উই কমপ্লিট অল দ্য 3 শিডিউলস। ঠিক আছে, তো প্রত্যেকটা এক্সাম্পল গুলো মাথায় রাখবে, যা ডিসকাশন হয়েছে সেগুলো মাথায় রাখবে, অ্যান্ড ইফ রিকোয়ার্ড বি কিপ ওয়াচিং দ্য ভিডিওস এগেন এন্ড এগেন, যদি তোমাদের মুখস্থ করতে হয়, বা স্টাডি বুকস। ঠিক আছে, বই কেনো, বই কিনে কিন্তু স্টাডি করো, না হলে কিন্তু ফিউচারে কিন্তু খুব স্ট্রাগল হয়ে যাবে, খুব ডিফিকাল্টি হবে। ওকে, দ্যাটস অল ফর দিস ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।